আচ্ছা, গতদিন হচ্ছে আমরা কন্ট্রোল ওয়ার্ড ফরম্যাট পড়ছিলাম, মনে আছে? দুইটা মোডের জন্য, ইনপুট আউটপুট মোড আর হচ্ছে বিএসআর মোড। তো আমরা আজকে থেকে প্রোগ্রামিং শুরু করব, মানে ইন্টারফেসিং এর প্রোগ্রামিং আর কি। সম্ভবত একটা গ্রুপকে ল্যাবে করাইছিলাম মেয়েটা, অন্য গ্রুপগুলো করলে হয়তো ল্যাবে করছে। ল্যাবে যখন প্রোগ্রামগুলো দেখাই তখন ফুল প্রোগ্রামটা বুঝাইছিলাম, কিন্তু বলছিলাম যে কন্ট্রোল ওয়ার্ডটা কিভাবে বের করে সেই জিনিসটা ল্যাবে দেখাইনি। তখন বলছিলাম যে এটা আসলে বুঝতে গেলে ওটার জন্য একটা ক্লাস লাগবে। তো এই ক্লাসটা আমরা গতদিন করে ফেলছি। তো এখন আশা করি কন্ট্রোল ওয়ার্ড কিভাবে বের করতে হয় আমরা সবাই বুঝতে পারবো। তো আমরা একটু শুরু করি ক্লাসটা। দেখেন, ম্যানুয়ালও তো ছিল আমাদের, ম্যানুয়ালটা কোথায়? এটা আই গেস। আচ্ছা দেখেন, শুরু করি। আমাদের এখানে প্রথম 10-15 মিনিট যারা B1 আছেন আপনারা একটু ব্রেক নিয়ে আসতে পারেন, কারণ এটা ল্যাবে পড়ানো হয়েছে। যদি কারো এরকম হয় যে দরকার নাই তাহলে ব্রেক নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আর যারা শুনিনি তারা শুনি। এখন এখানে 3টা প্রোগ্রাম আছে। এই 3টা প্রোগ্রামের প্রথম যে 2টা প্রোগ্রাম, সেই 2টা প্রোগ্রাম হচ্ছে এলইডি ব্লিঙ্কিং এর উপর, হ্যাঁ। আর 3 নাম্বার যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লের উপর। তো আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখি। প্রথম যে প্রোগ্রামটা দেখেন, আমাদের যে ট্রেইনার কিট আছে ল্যাবে, আমরা যে ট্রেইনার কিটটা ইউজ করি সেই ট্রেইনার কিটে আপলোড করার জন্য এই কোডগুলো আমরা লিখছি। কিন্তু আমরা এর আগেও বলছি যে পরীক্ষা যখন আসবে থিওরি এবং ল্যাব মিলায় আসবে, এই জন্য আমি জিনিসগুলো আবার ক্লাসে পড়াই দিচ্ছি। তো সেই জায়গা থেকে যদি ওটা ল্যাবের কোড, তারপর থিওরিতেও এই জাতীয় প্রোগ্রাম আমাদের আসতে পারে, ঠিক আছে? এখন আমরা বেসিক্যালি কি করতেছি ওই জিনিসটা আগে একটু বুঝে নেই। আমাদের ল্যাবে যে কিটটা আমরা ইউজ করি সেই কিটে অনেক ধরনের ইন্টারফেসিং ডিভাইস আছে। হ্যাঁ, খুব বড় বড় ইন্টারফেসিং ডিভাইস তো আর রাখা সম্ভব না। একটা ট্রেনার কি যেমন ছবিটা দেখাই, একটা স্লো আসলে। আমরা এই অনেক ধরনের ইন্টারফেসিং ডিভাইসগুলোর মধ্যে সবকিছু আসলে ইউজ করি না, ঠিক আছে? ল্যাবে আসলে আপনারা জানেন আমরা বাই সেমিস্টার যখন ছিল 10টা ল্যাব করতাম, ট্রাই সেমিস্টারে এসে ওইটা 9টা হয়ে গেছে। তো আসলে সব ইন্টারফেসিং ডিভাইসের প্রোগ্রাম করানো সম্ভব হয় না সময়ের জন্য। আমরা জাস্ট 3টা ডিভাইসের প্রোগ্রাম করি, মানে ওখানে যেগুলো কানেক্টেড আছে তার মধ্যে 3টা জিনিসের প্রোগ্রাম আমরা শেখাই। একটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং এরটা, একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, আর একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স ডিসপ্লের প্রোগ্রাম। হ্যাঁ, এই আমরা শেখাই। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা প্রথমে যে প্রোগ্রাম করব, দেখেন আমাদের যে ট্রেইনার কিট একদম উপরের দিকে এরকম 4টা এলইডি আছে, ঠিক আছে? আমি আপনাদের আগেও বলছিলাম যখন 8255 শুরু করি যে আমাদের ট্রেইনার কিটে 3টা 8255 আছে। সেই 3টা 8255 হচ্ছে এটা একটা, এটা একটা, আর নিচে এটা একটা, এই 3টা 8255। তো এই এক একটা 8255 এর সাথে এক এক ধরনের ডিভাইস কানেক্টেড। তো আমাদের এই যে 8255টা, এটার নাম হচ্ছে 8255 CS2, এটা হচ্ছে 8255 CS1, এটা হচ্ছে 8255 CS3। তো এলইডি যেগুলো, সেই এলইডি গুলো হচ্ছে 8255 CS2 এর সাথে কানেক্টেড। এটা 1 এর সাথেও না, এটা 3 এর সাথেও না। আমি আপনাদের বলছিলাম আমরা যখন প্রোগ্রাম লিখতে যাই তখন অবশ্যই 8255 এর অ্যাড্রেস লাগবে। এর আগের দিন আমরা জিনিসগুলো দেখছিলাম যে সার্কিট ডিজাইনের উপর ডিপেন্ড করে কিভাবে অ্যাড্রেস গুলো আসে। তো এখানে
আমাদের যে বিষয়টা বুঝতে হবে, এই যে তিনটার 8255 এটা 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 এই ওভারঅল কিটটারই তো আসলে আমরা নতুন করে কোনো সার্কিট কানেকশন দেই না, তাই না? আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের বিল্ডিং কিটের জন্য যে প্রোগ্রাম লেখা দরকার আমরা সেভাবে প্রোগ্রাম লিখে কিটে আপলোড করি। তো সেই জায়গা থেকে আসলে অ্যাড্রেস গুলো চেঞ্জ করার সুযোগ আমাদের কাছে নাই। আমাদের ওরা মিডাসের থেকে যে অ্যাড্রেস গুলো দিয়ে দিছে, মানে ওরা সার্কিট ডায়াগ্রাম তো ওরা করছে, সার্কিট ডিজাইন তো ওরা করছে, সার্কিট ডিজাইন করে ওরা যে আইসির জন্য যে যে অ্যাড্রেস গুলো অ্যালোকেট করছে সেই অ্যাড্রেস গুলো আমাদের বলে দিছে ম্যানুয়ালে, আমরা সেই অনুযায়ী প্রোগ্রাম গুলো লিখি। ঠিক আছে? তো আমাদের কাছে এই যে CS1 এটারও অ্যাড্রেস আছে, CS2 এটারও অ্যাড্রেস আছে। মানে আমি বলতে চাচ্ছি আমরা যখন যে আইসিটা ইউজ করব সেই আইসির অ্যাড্রেস গুলো আমাদের ইউজ করতে হবে। এবং সেটা আমরা কোথায় পাবো? সেটা আমরা পাবো হচ্ছে আমাদের ম্যানুয়ালে। দেখেন এখানে যদি আপনারা ম্যানুয়ালটা খোলেন, এই যে প্রোগ্রাম আমি এখন করাচ্ছি এটা ল্যাব 6 এর আন্ডারে পড়ে। ঠিক আছে? আজকে ল্যাব 6 ল্যাব 7 দুটোর প্রোগ্রামই আমরা দেখব। ল্যাব 6 এর আন্ডারে পড়ে যেটা সেটা একটু অ্যাড্রেস গুলো দেখেন। আমাদের এখানে 8255 CS1 যেটা CS1 এর তিনটা পোর্ট আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া আছে। 8255 CS2 এর জন্য তিনটা পোর্ট আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস দেওয়া আছে। এখন আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে এলইডি এর কোড করব। হ্যাঁ, যেমন আমাদের 8255 CS2 এর সাথে বলে দিচ্ছে যে এলইডি এবং স্টেপ ইন মোটর কানেক্টেড, CS1 এর সাথে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আর এডিসি ইন্টারফেস কানেক্টেড। যেহেতু আমরা এলইডি এর প্রোগ্রাম করব আমাদের কিন্তু CS1 এর অ্যাড্রেস এই মুহূর্তে দরকার নাই, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে CS2। আরেকটা জিনিস আমার এখানে জানতে হবে সেটা হচ্ছে এই যে চারটা এলইডি যেটা আমি মাত্র ছবিতে দেখালাম, এই চারটা এলইডি কানেক্টেড হচ্ছে 8255C এর পোর্ট বি এর সাথে, এই পোর্টটার সাথে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কি মনে হয়, মানে আমি এলইডি প্রোগ্রামটা যখন লিখবো আমার কি সবগুলো পোর্টের অ্যাড্রেস লাগবে? এখানে যেমন সবগুলো পোর্টের অ্যাড্রেস দেওয়া আছে, পোর্ট বি এর অ্যাড্রেস দেওয়া আছে, পোর্ট সি এর অ্যাড্রেস দেওয়া আছে, কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস দেওয়া আছে, সবগুলো কি লাগবে আমার? কি মনে হয় পোলাপান? কে বলবে? উমা বলেন। এলইডি গুলো চারটা এলইডি, এটা পোর্ট বি এর সাথে কানেক্টেড। যদি পোর্ট বি এর সাথে কানেক্টেড হয় তাহলে কি পোর্ট সি পোর্ট এর অ্যাড্রেস আমার লাগবে প্রোগ্রাম লেখার জন্য? আছে এরা কেউ? যদি না থেকে লাগবে না, অবশ্যই লাগবে না। ঠিক আছে? এই আমি যাকে যাকে নাম ধরে ডাকবো পাবো না, এগুলো অ্যাটেন্ডেন্স পাবে না। ঠিক আছে? ক্লাস টাইমে আমরা এই রোজার দিনে ক্লাস নিচ্ছি, এরকম সকালবেলা উঠে ঘুম ভাঙায় সবাইকে নিয়ে আসছি এই ক্লাসে বসে সময় নষ্ট করার জন্য না। যাই হোক, দেখেন যেহেতু এটা পোর্ট বি এর সাথে কানেক্টেড, পোর্ট বি এর অ্যাড্রেস আমার লাগবে, পোর্ট এ এবং পোর্ট সি এর লাগবে না। কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস কি লাগবে আপনাদের কি মনে হয়? কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস লাগবে? লাগার কথা নাকি না না হলেও চলবে? লাগবে ম্যাম। কেমন লাগবে? ইনিশিয়ালাইজেশন করতে লাগবে, তাই না? আমরা এটা বারবার বলতেছি, 8255 যখন শুরু করছি তখন থেকে বলতেছি যে 8255 কে প্রোগ্রামের আগে আমি যখন প্রোগ্রাম শুরু করব একদম প্রথম কাজ হচ্ছে আমার ইনিশিয়ালাইজ করা। সেই ইনিশিয়ালাইজ করার জন্য কি লাগে আমাদের? কন্ট্রোল ওয়ার্ড লাগে, তাই না? সেই কন্ট্রোল ওয়ার্ডে কিন্তু কিভাবে বের করতে হয় এটাই আমরা গতদিন দেখছি, যে ইনপুট আউটপুট মোডে কিভাবে বের করতে হয়, বিএসআর মোডে কিভাবে বের করতে হয়। এই যে কন্ট্রোল ওয়ার্ড বের করলাম, এই কন্ট্রোল ওয়ার্ডকে কোথায় পাঠাতে হয়? কন্ট্রোল ওয়ার্ডকে কোথায় পাঠাতে হয়? 8086 থেকে কোথায় পাঠাতে হয় এটা পোলাপান? কন্ট্রোল রেজিস্টার। কন্ট্রোল রেজিস্টারে। কন্ট্রোল রেজিস্টারটা কার মধ্যে থাকে? প্রসেসরে? কন্ট্রোল রেজিস্টার কি প্রসেসরে থাকে? না ম্যাম। কোথায় থাকে কন্ট্রোল রেজিস্টার? 8255 এ, তাই না?
কন্ট্রোল রেজিস্টার কোথায় থাকে 8255 এ। তো কন্ট্রোল ওয়ার্ডটা 8086 থেকে 8255 এর যে কন্ট্রোল রেজিস্টার আছে সেই কন্ট্রোল রেজিস্টারে পাঠানো হয়। তার মানে যদি আমি এলইডি প্রোগ্রাম লিখি আমার পোর্ট এ আর পোর্ট সি এর অ্যাড্রেস না লাগলেও পোর্ট বি এবং কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস অবশ্যই লাগবে। মানে আমি অন্য যে পোর্টই ইউজ করি না কেন, আমি পোর্ট এ ইউজ করি, বি ইউজ করি বা সি ইউজ করি, কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস কিন্তু আমার অবশ্যই লাগবে। কেন লাগবে? কারণ আমাকে কন্ট্রোল ওয়ার্ড ওখানে পাঠাতে হবে। যদি আমি কন্ট্রোল ওয়ার্ড না পাঠাই তাহলে কিন্তু 8255 ইনিশিয়ালাইজই হবে না। ঠিক আছে, এখন দেখেন আমাদের যে চারটা এলইডি, হ্যাঁ 8255 CS2 এর সাথে কানেক্টেড, সেই চারটা এলইডি 8255 এর পোর্ট বি এর সাথে কানেক্টেড এবং সার্কিট ওয়াইজ পোর্ট বি তে পিন কয়টা বলেন তো? নরমালি 8255 এর পোর্ট বি তে কয়টা পিন? 24টা পিন ম্যাম, সরি 8টা পিন ম্যাম, 8টা পিন। পোর্ট বি তে কয়টা? 8টা না, यस ম্যাম। প্রত্যেকটাতে 8টা করে, পোর্ট এ তে 8টা, পোর্ট বি তে 8টা, পোর্ট সি তে 8টা, তাই না? তাহলে হচ্ছে পিবি 0 থেকে কোন পর্যন্ত? পিবি 7। তো পিবি 7 এই 8টার মধ্যে প্রথম যে চারটা মানে পি বি 0 থেকে পিবি 3, পিবি 0 থেকে পিবি 3, এই চারটার সাথে আমাদের এলইডি গুলো সার্কিটে কানেক্ট করা আছে, ট্রি সার্কিটে। ঠিক আছে, তার মানে ধরে নিচ্ছি এই প্রথম যে এলইডি এটা পিবি 0 এর সাথে কানেক্টেড, মনে করেন এটা পিবি 1 এর সাথে কানেক্টেড, এটা মনে করেন পিবি 2 এর সাথে কানেক্টেড, এটা মনে করেন পিবি 3 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে আগে এই যে প্রোগ্রামটা আমরা লিখছি এই প্রোগ্রামটার আমি আউটপুট বলে নেই, আউটপুটটা একটু খেয়াল করেন। এই প্রোগ্রামটার আউটপুট হচ্ছে এই প্রোগ্রামটাতে প্রথমে এই পিবি 0 জ্বলবে, এই এলইডিটা জ্বলবে। ঠিক আছে, তারপরে এই দুটোই জ্বলবে, পিবি 0 পিবি 1 দুটোই জ্বলবে, তারপরে পিবি 0 পিবি 1 পিবি 2 তিনটাই জ্বলবে, তারপরে পিবি 0 পিবি 1 পিবি 2 পিবি 3 চারটা জ্বলবে। এখন যদি আমরা এখানে সিঙ্গেল স্টেপ দেই, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করি, হ্যাঁ আমাদের তো ল্যাবে হোক বা ওই আমাদের সফটওয়্যারে হোক, ট্রেনার কিটে হোক বা সফটওয়্যার হোক, আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ আর একটা হচ্ছে রান, তাই না? তো যদি আমরা সিঙ্গেল স্টেপ দিয়ে দেখি তাহলে আমি মাত্র যে জিনিসটা বললাম এটা দেখতে পাবো, মানে প্রথমে পিবি 0, তারপরে পিবি 0 পিবি 1, পিবি 0 পিবি 1 পিবি 2, তারপর পিবি 0 পিবি 1 পিবি 2 পিবি 3। কিন্তু সেম জিনিসটা যদি আমি গো বা রান দেই সেক্ষেত্রে যেটা হবে আমি দেখতে পাবো চারটা এলইডি একসাথে জ্বলবে, আমি এটা দেখতে পাবো না যে একটা একটা করে জ্বলতেছে। কেন জিনিসটা ঘটবে এটা আমরা শুরু থেকে বুঝি। দেখেন আমাদের মেইন প্রোগ্রামটা তো এখান থেকে শুরু হয়েছে, তাই না? কোডের লজিক্যাল পার্ট যদি বলি এখান থেকে শুরু হয়েছে, আর এর উপরের অংশ দেখেন আমরা বলছি কোড সেগমেন্ট অ্যাসিউম cs.code org1000h। তো আপনারা জানেন যে org1000h দিয়ে অফসেট অ্যাড্রেস ফিক্স করা হয়, আর এই যে উপরের দুইটা লাইন এটাও কিন্তু কমপ্লিটলি অ্যাসেম্বলার ডিরেক্টিভস। ঠিক আছে, মানে এই দুই অংশ, এই দুইটা লাইন এটা এক্সিকিউশন হবে না। এখন এক্সিকিউশন হবে না তাহলে আমরা কেন লিখলাম? কোড সেগমেন্ট ডিফাইন করার জন্য লিখলাম। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর আগে আমরা এরকম কিছু দেখি নাই, যেমন এর আগে যে প্রোগ্রামগুলো আমরা লিখছি আমরা হয় এই ওআরজি থেকে শুরু করছি অথবা এই লজিক্যাল পার্ট থেকে শুরু করছি, অথবা অনেক সময় আমরা কি করছি ডট মডেল স্মল ওই মেমোরি মডেলগুলো ইউজ করছি। তো যখন আমি ওই মেমোরি মডেল আপনাদের পড়াই তখন বলছিলাম যে ডট মডেল স্মলের মতো আরো বিভিন্ন মেমোরি মডেল আছে, কোডের সাইজ অনুযায়ী এক একটা সময় এক একটা মেমোরি মডেল আমাকে চুজ করতে হয়, কিন্তু সাধারণত ডট মডেল স্মল দিয়ে আমাদের কাজ হয়ে যায়। প্রশ্ন হচ্ছে তাহলে এখন এই জিনিসটা আবার কেন আসলো? ঠিক আছে, দেখেন এই মাইক্রোসফট ম্যাক্রো অ্যাসেম্বলার যেটা, এই অ্যাসেম্বলারে আমাদের এই মেমোরি মডেলগুলো আসছে বেশ পরে। ঠিক আছে, একদম এরকম না বিষয়টা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসছে সাথে সাথে এই মেমোরি মডেলগুলো ডট মডেল স্মল, ডট মডেল লার্জ বা মিডিয়াম এগুলো চলে আসছে, এগুলো আসছে বেশ পরে।
তার আগে এই যে সেগমেন্ট ডিফাইন করা হতো এরকম ম্যানুয়ালি, ঠিক আছে? যেমন এখানে বলছে কোড সেগমেন্টের মধ্যে আমাদের বলছে অ্যাসিউম সিএস ডট কোড, তাহলে কোড সেগমেন্ট কিন্তু ডিফাইন হয়ে গেছে। যখন আমাদের ওই মেমোরি মডেলগুলো ছিল না তখন এই ম্যানুয়ালি এভাবে প্রোগ্রামের মধ্যে আমরা সেগমেন্ট ডিফাইন করতাম। তার মানে আমি বলতে চাচ্ছি আপনারা যদি এভাবে না লিখতে চান তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকেও শুরু করতে পারেন, অথবা আপনারা একদম সেগমেন্ট ডিফাইন করে আসতে চাইলে আমরা আগে যেমন ওই যে মডেল স্মল বিভিন্ন মেমোরি মডেল ইউজ করছি ওইভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট আপনাদের এখানে ইউজ করা হয়েছে এই জিনিসটা বোঝানোর জন্য যে এটাও একটা ওয়ে, এবং এটার থেকে আমাদের ওই মেমোরি মডেলের যে স্ট্রাকচারটা ওইটা হচ্ছে আপডেটেড ফর্ম, ঠিক আছে? তো এটাও ইউজ করা যাবে, ওইটাও ইউজ করা যাবে। এখন দেখেন আমরা এখানে বলছি মুভ এল কমা 1 লিখে 8টা 0 পাঠিয়েছি, সরি 7টা 0 পাঠিয়েছি। এরপর বলছি আউট 1f8 কমা এল। তো এই ম্যানুয়ালি একটু ফেরত যাই, এই যে এই জিনিসটা খেয়াল করেন 1f8 এই ম্যানুয়ালটা দেখে আমাকে বলেন 1f8টা কিসের অ্যাড্রেস লেখা আছে এখানে? 1f8টা কিসের অ্যাড্রেস? কন্ট্রোল রেজিস্টারে। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস 8255CS12। তাহলে যদি এটা কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হয়, কেউ কি বলতে পারবেন যে এই দুই লাইন আসলে কি হলো? কোনো আইডিয়া করা যায়? ম্যাম ইনিশিয়ালাইজ করা হয়েছে। ইনিশিয়ালাইজ করা হয়েছে, তাই না? আমরা গতদিন কিন্তু যখন কন্ট্রোল ওয়ার্ডটা পড়ি তখন কিন্তু ইনিশিয়ালাইজেশনের জন্য আউট ইনস্ট্রাকশনটা শিখছিলাম। দুটো ইনস্ট্রাকশনের কথা আমি বলছিলাম, একটা ছিল ইন আর একটা ছিল আউট। এই দুটো ইনস্ট্রাকশন বেসিক্যালি কার সাথে ইউজ করা হয়? ইন্টারফেসিং ডিভাইসের জন্য ইউজ করা হয়, তাই না? কোনো ইনপুট ডিভাইস যদি প্রসেসরে ডেটা পাঠাতে চায় তার জন্য ইন ইনস্ট্রাকশন, প্রসেসর যদি কোনো আউটপুট ডিভাইসে ডেটা পাঠাতে চায় তার জন্য আউট ইনস্ট্রাকশন। আমরা এখানে যে প্রোগ্রামটা লিখতেছি এটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং এর প্রোগ্রাম। এলইডি ইজ ডেফিনেটলি অ্যান আউটপুট ডিভাইস। সো আমি যখন আউটপুট ডিভাইসে ডেটা পাঠাবো তখন আমাকে আউটপুট ইনস্ট্রাকশন মানে আউট ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। আরেকটা জিনিস আমি গতদিন বলছিলাম যে আমরা এখানে এল রেজিস্টারের পরিবর্তে অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারবো না, মনে আছে এই জিনিসটা? যখন আমরা ইন বা আউট ইনস্ট্রাকশন ইউজ করি এর সাথে আমাকে অবশ্যই এল রেজিস্টার ইউজ করতে হবে, এর সাথে আমি অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারবো না, এটা আমি বলছিলাম গতদিন। তো এখানে আমরা কি করছি, এল এ প্রথমে কন্ট্রোল ওয়ার্ডটা লোড করছি, তারপরে সেই কন্ট্রোল ওয়ার্ডটা এল থেকে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস মানে 1f8 এ পাঠাই দিছি। তো এলটা তো প্রসেসরের একটা রেজিস্টার, প্রসেসর থেকে এটা কোথায় যাচ্ছে? 8255 এর কন্ট্রোল রেজিস্টারে। তো সেই জিনিসটা আমি বারবার বলতেছিলাম এই মিড টার্মের পর থেকে যে কন্ট্রোল ওয়ার্ডটা পাঠানো হয় কোথা থেকে? 8086 থেকে যায় কোথায়? 8255 এর কন্ট্রোল রেজিস্টার। সেই কাজটাই কিন্তু এখানে হয়েছে। এখানে ছোট্ট একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে এই ডেটা কিভাবে আসলো? এটার কথা আমি বলতেছিলাম যে ল্যাবে যখন পড়াই তখন এই প্রশ্নটার উত্তর আমি দেই না, ঠিক আছে? কারণ তার জন্য ব্যাকগ্রাউন্ড স্টাডি লাগতো। তো এখানে আমরা এখন জিনিসটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন আমাদের কন্ট্রোল ওয়ার্ড আসছে 100000। এটা কেন আসলো আমরা এখন ইজিলি বুঝতে পারবো। আমরা গতদিন ইনপুট আউটপুট মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ডের ফরম্যাট শিখছিলাম, তাই না? এই যে এখানে এই ফরম্যাটটা ছিল। তো এখানে যখন ইনপুট আউটপুট মোড হয় তখন D7 কি 1 হয় না 0 হয়? 1 হয়। 1 হয় ম্যাম, অলওয়েজ 1 হয়। আচ্ছা আর দেখেন ডি নটটা ডিফাইন করা হচ্ছে সি লোয়ার, যেটা সি লোয়ার ইনপুট না আউটপুট, সেই জিনিসটা যদি ইনপুট হয় তাহলে 1 হয় ডি নট, আর যদি আউটপুট হয় তাহলে ডি নট 0 হয়, তাই না? পড়াইছিলাম। D1টা হচ্ছে পোর্ট বি ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করবে, খেয়াল করেন ইনপুট না আউটপুট এটা ডিফাইন করবে। D2 যেটা, D2 কি ডিফাইন করে মনে আছে? কেউ বলতে পারবেন? পোর্ট বি এর মোড ডিফাইন করে না D2? যদি মোড পোর্ট বি দুটা মোডে কাজ করে, মোড 0 মোড 1, যদি পোর্ট বি মোড 0 তে কাজ করে তাহলে এই D2 তে 0 বসে,
যদি মোড 1 এ কাজ করে তাহলে D2 তে 1 বসে। আর D3 যেটা, এটা হচ্ছে পোর্ট সি আপার ইনপুট না আউটপুট, সেটা ডিফাইন করে দেয়। যদি ইনপুট হয় তাহলে এখানে 1 বসে, আউটপুট হলে এখানে 0 বসে। D4 যেটা, সেটা হচ্ছে পোর্ট এ ইনপুট না আউটপুট। পোর্ট এ এই দুটো হচ্ছে আমাদের কি ডিফাইন করে বলেন, এটা আপনাদের বলতে হবে। D6 D5 এর কাজ কি ছিল দেখে দেখেই বলেন। ম্যাম মোড ডিফাইন করে, মোড 0, মোড 1, মোড 2। কার মোড? পোর্ট এ কিসের মোড? ম্যাম, পোর্ট এর মোড। পোর্ট এ। তাহলে এটা হচ্ছে পোর্ট এর মোড ডিফাইন করে। তাহলে খেয়াল করেন, আমরা এখন প্রোগ্রাম লিখতেছি কার জন্য? এলইডির জন্য। ট্রেইনার কিটে এলইডি কানেক্টেড আছে কোন পোর্টের সাথে? পোর্ট বি, তাই না? পোর্ট বি এর PV0 থেকে PV3 তে। তাহলে এই D6 D5 এই দুটা বিট কি আমার লাগবে? আপনাদের কি মনে হয়? লাগবে না। তাহলে এই দুটা বিট ডোন্ট কেয়ার, মানে আপনি এখানে 0 বসাতে পারেন, আপনি এখানে 1 ও বসাতে পারেন। ঠিক আছে, তো জেনারেলি ডোন্ট কেয়ারটাকে 0ই ধরা হয়, সাধারণত এটা 1 লেখা হয় না, কিন্তু সমস্যা নাই আর কি লিখলেও। D4 বিটটাও কিন্তু পোর্টে ইনপুট না আউটপুট সেটা ডিফাইন করে। এলইডির জন্য কি আপনার এটা জরুরি? এলইডি তো পোর্ট বি এর সাথে কানেক্টেড, ও তো পোর্ট এর সাথে কানেক্টেড না। তো এখানে আপনার যেমন চাই দেন কিছু একটা, ঠিক আছে? যেহেতু ওই যে আবার বলতেছি ডোন্ট কেয়ার, আমরা জেনারেলি এটা 0 লিখি। D2 যেটা, এটা পোর্ট বি এর মোড ডিফাইন করে। দেখেন, পোর্ট বি এর মোডের জন্য আমাদের দুইটা অপশন আছে, মোড 0 এবং মোড 1। তো এলইডি যেটা, আমরা এর আগেও বলছিলাম যে ইনপুট আউটপুট মোডের ক্ষেত্রে মোড সাধারণত 3 প্রকার, মোড 0, মোড 1, মোড 2, তাই না? পড়াইছিলাম মোড 0, মোড 1, মোড 2। এর মধ্যে পোর্ট বি শুধুমাত্র মোড 0 এবং মোড 1 এ কাজ করতে পারে। তো মোড 0 যেটা, এটা শুধুমাত্র সিম্পল আইও মোড, মানে ডেটা ট্রান্সফার হবে কিন্তু কোনো হ্যান্ডশেক হবে না। আর মোড 1 যেটা, সেটা হচ্ছে হ্যান্ডশেক হবে। তো ওই এলইডি তো আসলে লোয়ার লেভেলের পেরিফেরাল, এখানে হ্যান্ডশেকিং কিছু নাই। ঠিক আছে, আমাদের যখন
1110001, ঠিক আছে? এবং এটা বাইনারি ডেটা, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এটাকে কোথায় পাঠাইছি? এটা কিসের অ্যাড্রেস? ম্যাম ওই বাইনারি ডেটা যদি আমরা হেক্সাডেসিমালে দেই হবে? এল থেকে কোথায় হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। জি ম্যাম। কোনো সমস্যা নেই, হেক্সাডেসিমাল ডেসিমাল যা ইচ্ছা লিখবেন, কিন্তু ডেটা ঠিক থাকলেই হলো। তো এখানে এটা কিসের অ্যাড্রেস বলেন? যেটা 1BH পোর্ট বি অ্যাড্রেস। পোর্ট, কোন পোর্ট? ম্যাম পোর্ট বি। পোর্ট বি, তাই না? এখানে তো পোর্ট বি আর কন্ট্রোল রেজিস্টার ছাড়া আর কিছু লাগবেই না। পোর্ট এ পোর্ট সি এর অ্যাড্রেস লাগবে না তো। মাত্রই ম্যানুয়ালে দেখে আসলাম না যে কন্ট্রোল রেজিস্টার 1F আর পোর্ট বি হচ্ছে 1B, ঠিক আছে? এটা অ্যাড্রেস ওরা দিয়ে দিছে আমাদের, সেটাতেই প্রোগ্রাম করতে হবে। এখন এই ডেটাটা গেল হচ্ছে পোর্ট বি এর অ্যাড্রেসে, প্রথমে এল এ গেল, এল থেকে তারপরে হচ্ছে কোথায় গেল? পোর্ট বি তে। এটা কিন্তু আমরা ডাইরেক্ট পাঠাতে পারবো না, আমরা লিখতে পারবো না আউট 1BH, 111100001, এটা ইলিগাল ইনস্ট্রাকশন। দ্যাটস ওয়াই আমাদের এটা এল এ রেখে এল থেকে 4টা বিট। যখন আমি এই ডেটাটা পোর্ট বি তে পাঠাচ্ছি, তাহলে পোর্ট বি এর PB0 থেকে PB7 এ যাচ্ছে, তাই না? PB0 থেকে PB7 এ যাচ্ছে। তাহলে আমাকে একটা কথা বলেন, এই যে 4টা 1 এটা কোন কোন পিনে যাচ্ছে? চারটা 1 কোন কোন পিনে যাচ্ছে পোর্ট বি এর? এটা LSB না? এটা তো LSB, তাই না? আর এই পাশটা তো MSB। তো তাহলে কি D4 থেকে PB4 থেকে PB7 এই 4টাতে যাচ্ছে, তাই না? এই 1 গুলো কোথায় যাচ্ছে? PB4 থেকে PB7 এ যাচ্ছে না? এর মানে হচ্ছে এই 1 এর জায়গায় 1 রাখাই জরুরি না, আপনি এটা 0 রাখতে পারেন। কেন রাখতে পারেন? কারণ এলইডি গুলো কার সাথে কানেক্টেড দেখেন তো? PB0 থেকে PB3, PB0, PB1, PB2, PB3, এই 4টা আমার কনসার্ন, কারণ এই 4টার সাথে এলইডি কানেক্ট করা আছে। এটা আমাদের ম্যানুয়ালে বলে দিচ্ছে যে ওরা এইভাবে কানেক্ট করছে। আমি তো আর উপর থেকে সার্কিট দেখে বুঝতে পারতেছি না, তাই না? তো ওরা আমাদের বলে দিচ্ছে যে এই 4টার সাথে আমাদের এলইডি কানেক্টেড। যদি এই 4টার সাথে আমাদের এলইডি কানেক্টেড হয়, তাহলে বাদ বাকি 4টা তো আমার কনসার্ন না। তো এখানে আমি 1ও রাখতে পারি, এখানে আমি 0ও রাখতে পারি, কারণ ওগুলো ডোন্ট কেয়ার। তো এখানে আপনার মন চাইলে 1 দিবেন, মন চাইলে 0 দিবেন। আর বাদ বাকি 4টার মধ্যে প্রথম যেটা PB0, হ্যাঁ, PB0 তে দেখেন এখানে 1 রাখা হয়েছে। তার মানে কি এই ডেটাটা যখন পোর্ট বি তে পৌঁছাবে, যে আউট ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে, তখন কোনটা জ্বলবে? কোন এলইডি জ্বলবে? ম্যাম PB0 1 রাখা হয়েছে, PB0। তাহলে PB0 জ্বলবে। পোর্ট থেকে PB7 তো আর আমার দেখার বিষয় না, ওইখানে তো এলইডি নাই, ঠিক আছে? তাহলে PB0 জ্বলে গেল। এরপরে আমি কি করছি? PB0, PB1 দুইটাকে অন রাখছি দেখেন, এবং এটাকে পোর্ট বি তে পাঠাইছি, দেখতে পাচ্ছেন? তাহলে এখন কি হবে? PB0, PB1 দুইটাই জ্বলে যাবে, কারণ দুইটাই 1 করে আমি সেই ডেটাটা পোর্ট বি তে পাঠাইছি। এরপরে PB0, PB1, PB2 তিনটাকে 1 করা হয়েছে এবং এটাকে পোর্ট বি তে পাঠানো হয়েছে। তার মানে 3টা জ্বলবে, এই 3টা জ্বলবে। এরপরে কিন্তু 4টাকে 1 করে দেওয়া হয়েছে, তাহলে আলটিমেটলি কি হবে? এই 4টাই জ্বলবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি বলছিলাম, যদি আমি এসটিপি দিই, খেয়াল করেন, যখন আমি এসটিপি দিব, যখন এই ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, এটা যেটা আমি এখানে মার্ক করলাম, এটা এ আউট ইনস্ট্রাকশন, তখন দেখবেন শুধু পিবি জ্বলতেছে। তারপর আপনি পরবর্তীটা এক্সিকিউট করলেন, তারপরে আবার এই আউট ইনস্ট্রাকশন এক্সিকিউট করলেন, তখন দেখবেন এই PB0, PB1 জ্বলতেছে। যখন এই আউট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছে, তখন দেখবেন PB0, PB1, PB2 এক্সিকিউট হচ্ছে, মানে জ্বলতেছে আর কি। যখন এটা ইয়া হবে, এক্সিকিউট হবে, তখন দেখবেন 4টাই জ্বলতেছে। বাট ইন কেস আপনি
গো ইউজ করলেন, মানে ওভারঅলটা একসাথে এক্সিকিউট করলেন, তখন কিন্তু আপনি এই সিঙ্গেল স্টেপগুলো দেখতে পাবেন না। তখন আপনি একদম ফাইনালি যেটা হয়েছে সেটা দেখতে পাবেন, মানে আপনি দেখতে পাবেন সবগুলো ইনস্ট্রাকশন মানে সবগুলো এলইডি একসাথে জ্বলে যাচ্ছে, ঠিক আছে, একদম লাস্টেরটা। আসলে প্রোগ্রাম তো সিকোয়েন্সিয়ালি রান হচ্ছে, কিন্তু আপনি ওই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবেন না, কারণ ওর মাঝখানে যে ডিলে আছে সেই ডিলেটা আসলে আমরা খালি চোখে বুঝতে পারবো না, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে আরেকটা জিনিস ইউজ করা হয়েছে int3, এটাও হয়তো আমি আগে কোথাও আসেনি, এটা নিয়ে কথা হয়নি। এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট কমান্ড। ইন্টারাপ্ট আমরা ইন ডিটেইলস পড়বো, আপাতত এতটুকু জেনে রাখি এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট কমান্ড। আমরা এর আগে int21 পড়ছিলাম, মনে আছে? ওটা ইউজ করা হয় যে ডস কন্ট্রোলের জন্য প্রিন্টিং এর সময়। আর int3টা হচ্ছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট, মানে প্রোগ্রামের কোথাও যদি আমি ব্রেক পয়েন্ট তৈরি করে থামাতে চাই তখন এই int3 ইনস্ট্রাকশন ইউজ করা হয়। কাইন্ড অফ কিছুটা হল্টের মতো কাজ করে, ঠিক আছে। এর প্রসেসিং আলাদা, টোটাল প্রসিজারটা আলাদা হল থেকে, বাট কিছুটা হল্টের মতো কাজ করে। মানে আমরা এখানে যদি হল্টে ইউজ করি কোনো সমস্যা ছিল না, এটা আসলে এখানে থামানোর কাজে ইউজ করা হয়েছে, ঠিক আছে। একটা ব্রেক পয়েন্ট ক্রিয়েট করার জন্য এই জিনিসটি ইউজ করা হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, বা এই কোডটা কি বোঝা গেছে? পোলাপান বোঝা গেছে এটা? আমি তাহলে পরেরটাতে যাচ্ছি, ঠিক আছে। দেখেন পরের কোডটা আসলে এটার মতোই, হ্যাঁ। কি পার্থক্য আছে আমরা একটু দেখি, ছোট্ট একটা পার্থক্য। সে পার্থক্যটা হচ্ছে আমি বলছিলাম যে এখানে যদি আমরা সিঙ্গেল স্টেপ না দিয়ে গো দেই বা রান দিই তাহলে আমরা দেখতে পাবো না যে একটা একটা করে জ্বলতেছে। যদি আমরা দেখতে চাই যে একটা একটা করে জ্বলতেছে তাহলে আমাদের কি করতে হবে, ডিলে ক্রিয়েট করতে হবে। মানে একটা এলইডি জ্বলবে, তারপর আমরা ডিলে ক্রিয়েট করব, তারপর আরেকটা এলইডি জ্বলবে, এইভাবে করে আমাদের ডিলে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো সেই কাজটা কিভাবে হয়, ডিলে কিভাবে ক্রিয়েট করতে হয় ওই জিনিসটা এখানে দেখাবো। দেখেন আগের মতো সেগমেন্ট ডিফাইন করে নেওয়া হয়েছে। এরপরে এই চারটা লাইন আমাদের জন্য অপশনাল, আমরা চাইলে ইউজও করতে পারি নাও করতে পারি। কখন ইউজ করব কখন করব না একটু মন দিয়ে শুনি। ধরেন আমি ছোট প্রোগ্রাম লিখতেছি, এই যে এই সাইজের প্রোগ্রাম, আমার এখানে শুধুমাত্র কন্ট্রোল রেজিস্টার এবং পোর্ট বি এর অ্যাড্রেস লাগছে। এটার জন্য কিন্তু আমার এই জিনিসের দরকার নাই, কিন্তু আমি অনেক বড় একটা প্রোগ্রাম লিখতেছি, ঠিক আছে, অনেক বড় একটা প্রোগ্রাম লিখতেছি। এখন বারবার কিন্তু আপনারা দেখেন যে আউট ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করতেছি আমাকে বারবার কিন্তু অ্যাড্রেসটা লিখতে হচ্ছে, কোন আমি কোন অ্যাড্রেসে ডেটা আমি পাঠাতে চাচ্ছি, কোন অ্যাড্রেসে ডেটা আউট করতে চাচ্ছি। তার মানে কি আমি যাই করি না কেন ইন বা আউট, যদি আমি বড় প্রোগ্রাম লিখতে যাই কোনোবার এই অ্যাড্রেসটা একবার ভুল লিখে ফেলি তখন কিন্তু এটা আর কাজ করবে না, ফুল প্রোগ্রামটা তখন আর কাজ করবে না। B1 এর কোন গ্রুপের সাথে যেন এরকম একটা হয়েছে, তাই না? কোন একটা গ্রুপ, এই যে এখানে একটা ইরর ছিল ছোট্ট, এটা ঠিক করছিলেন না আপনারা, তো ওই জন্য অ্যাড্রেসটা 1F এর জায়গায় অন্য একটা অ্যাড্রেস নিচ্ছিল বারবার, তখন কিন্তু এটা আউটপুট ঠিক আসেনি। পরে বেশ কয়েকবার এটাকে আপলোড করে দেন এটা হচ্ছে আউটপুট দেখতে হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি তার অর্থ হচ্ছে ছোট্ট একটা ভুলের জন্য আপনার ওভারঅল প্রোগ্রামটা কিন্তু আর রান করবে না, জাস্ট একটা অ্যাড্রেস একটা জায়গায় অন্য অ্যাড্রেস লিখলেন, কারণ ওইখানে যে সার্কিটটা তৈরি করা আছে সেই সার্কিটের অ্যাড্রেস অনুযায়ী আপনাকে প্রোগ্রাম লিখতে হবে, না হলে তো ওইখানে যে পৌঁছাবে না ডেটাটা, ঠিক আছে। সো যখন আমাকে বারবার অ্যাড্রেস ইউজ করতে হয় তখন অ্যাড্রেসটা বারবার লেখাটা অনেক সময় ভুলের কারণ হয়ে দাঁড়ায়, যে আমি বারবার লিখতেছি, বারবার একবার পোর্টেরটা লেখা লাগতেছে, একবার পোর্ট বিটা লেখা লাগতেছে, একবার হয়তো কন্ট্রোল রেজিস্টারটা লেখা লাগতেছে। তো তখন দেখা যায় একবার এক একটা লিখতে যায় 1F লিখতে যাই ধরেন 1D লিখে ফেললাম,
ভুল হয়ে গেল, আর কিন্তু ওই জিনিস কাজ করবে না। এই জন্য সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাড্রেসকে একটা নাম দিয়ে দিতে পারি বড় কোডের ক্ষেত্রে, যে জিনিসটা এখানে করা হয়েছে। প্রত্যেকটা অ্যাড্রেসকে একটা নাম দিয়ে দিতে পারি, যেমন এখানে এটা হচ্ছে পোর্টের অ্যাড্রেস, এটার নাম দেওয়া হয়েছে PPI-A। এটা পোর্ট বি এর অ্যাড্রেস, এটাকে বলা হয়েছে PPI-B। এটা পোর্ট সি এর অ্যাড্রেস, এটাকে বলা হয়েছে PPI-C। আর এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস, এটা PPI_C দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে যে ছোট্ট ভুলটা আছে সেটা হচ্ছে এই যে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস আর এখানে আবার যে নামটা আমরা লিখছি এটা কিন্তু মিসম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা সি নাই, এখানে একটা সি আছে। যখনই ল্যাব এক্সিকিউট করবেন ডেফিনেটলি এটা ঠিক করে করবেন, আদারওয়াইজ এটা কাজ করবে না। যাই হোক, মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেমন আমরা ভ্যারিয়েবল নেম দিই, যে ভ্যারিয়েবল নেমটা দিব ওইটাই আমাকে কল করতে হবে পরে, তাই না? তো এখানে যদি আমি আজগবি কিছু একটা লিখে দিই তাহলে তো কাজ করবে না, তো এটা মিসম্যাচ হয়ে গেলে কিন্তু প্রবলেম। যাই হোক, এই যে আমি একটা অ্যাড্রেসকে একটা নাম দিচ্ছি, এর জন্য একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভস আছে, যে জিনিসটাকে বলা হয় EQU, বা এটার ফুল ফর্ম হচ্ছে ইকুয়েট ডিরেক্টিভস। ঠিক আছে, মানে কাইন্ড অফ সমান করে দুইটা জিনিসকে, ইকুয়েট ডিরেক্টিভস। অ্যাসেম্বলার ডিরেক্টিভস তো অনেকই আছে, তো এটা হচ্ছে ইকুয়েট ডিরেক্টিভস। তো ইকুয়েট ডিরেক্টিভস এর কাজ হচ্ছে কোন একটা অ্যাড্রেসকে কোন একটা নাম অ্যাসাইন করে দেওয়া, যাতে পরবর্তীতে ওই নাম ধরে আমরা কল করতে পারি। তো সেই জিনিসটা এখানে করা হয়েছে। দেখেন, মেইন প্রোগ্রাম এখান থেকে শুরু হচ্ছে, ওয়ার্ড 1000 বলা হয়েছে, অফসেট অ্যাড্রেস ফিক্স করে দেওয়া হয়েছে। এরপর আমরা বলতেছি মুভ, ওই যে আগের ডেটাটা, এটা কিন্তু আগের কন্ট্রোল ওয়ার্ডটা, কন্ট্রোল ওয়ার্ড তো সেমই থাকবে, আমরা এডিট জন্য প্রোগ্রাম করতেছি, সেম কন্ট্রোল ওয়ার্ড থাকবে। ঠিক আছে, তারপরে বলতেছে আউট PPIC_C,L। এই ডেটাটা কোথায় গেল? কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেসে যাবে। ঠিক আছে, আমারও বলতেছে এখানে কিন্তু যে সি লিখতে হবে, নাহলে কিন্তু এটা ভুল ভালো হয়ে যাবে, মিসম্যাচ হয়ে যাবে। তাহলে প্রথমে আগের মতো কন্ট্রোল ওয়ার্ডটাকে কন্ট্রোল রেজিস্টারে পাঠালাম। এরপরে কি করলাম দেখেন, আমরা এখানে বলতেছি মুভ এল কমা এক, মানে সবগুলো 0 লাস্টে 1, এটাকে পোর্ট দিতে পাঠালাম। তাহলে এখানে কি হবে, এই জায়গাটা কি হবে পোলাপান বলেন আমাকে, এখানে কি করলাম? এখন সবগুলো কপালে মায়ের আছে, এতক্ষণ পড়ানোর পর এই জিনিসটা বলতে পারছি না, এই 2 লাইনে কি হয়েছে? ইমন আছে? কি হয়েছে এই 2 লাইনে, কি হয়েছে এখানে, কি হয়েছে এই 2 লাইনে বলেন। এল রেজিস্ট্রির মধ্যে ওই ডাটাটা নিছি, যে কি বলে 701, আর হচ্ছে পরে আবার বুঝলাম, এটা কোথায় পাঠাইছি? PPI-B তে। যেটা কোথায় পাঠাইছি? মানে পোর্ট বি তে। তাহলে পোর্ট বি তে যখন চলে গেল, এই ডেটা মনে কর পাঠাই দিলেন, তারপর কি হবে এটা আমি জানতে চাইছি। ডিলে হবে কি? কনসিকুয়েন্সটা কি হবে বাবা? এখানে তো ডিলের, এই 2 লাইনে তো ডিলের কোনো ঘটনা নাই। এই 2 লাইনে কি হচ্ছে সেটা বল। এলইডি চলবে, ওই এলইডি 1 টা জ্বলবে, মানে প্রথম যে এলইডিটা থাকবে, এলইডি চলবে, PB0 যেটা সেটা জ্বলবে, PB0 জ্বলবে শুধু। জি জি ম্যাম, PB0 ঠিক আছে, জ্বলবে। দেখেন আগের প্রোগ্রামটা আমরা এই PB4 থেকে PB7 পর্যন্ত কিন্তু 1 রাখছিলাম, এখানে কিন্তু 0 রাখছি, তাই না? তার মানে কি বলছিলাম, এটা ডোন্ট কেয়ার, আপনি 1 রাখতে পারেন, 0 রাখতে পারেন, কিন্তু এখানে আমাদের কাজটা হবে কি, আমরা এখানে প্রথমে PB0 জ্বালাইছি, এই জন্য এখানে 1 রাখছি আর সবগুলো 0 করে দিছি, দিয়ে এই ডেটাটা পোর্ট বিতে পাঠাইছি। তাহলে যখন এটা গেল তখন কি হবে, PB0টা এটা শুধুমাত্র জ্বলবে, এটা শুধুমাত্র জ্বলে গেল। এরপরে আমরা একটা ডিলে কল করছি,
এরপরে আমরা কি করছি, ডিলে কল করছি। এই ডিলেটা কিভাবে তৈরি হচ্ছে সেটাতে আমি পরে যাচ্ছি। আপাতত এটা বুঝে রাখেন যে আমাদের কি হচ্ছে, PB0 জ্বললো, তারপরে ডিলে কল হলো, তার মানে কিছুক্ষণ ডিলে হলো। এরপরে আমরা কি করছি, এখানে কি করছি দেখেন তো, এই দুই লাইনে এখানে PB0টারও অফ করছি কিছুক্ষণ সময়ের জন্য। PB0টাকে অফ করছি। এখানে যদি পোর্ট বিতে পাঠাই দিছি, তাহলে PB0 অফ হয়ে গেল। অফ করে দেওয়ার পরে আবার ডিলে লুপ কল করছি, তার মানে প্রথমে PB0 জ্বললো, তারপর ডিলে কল করলাম, তার মানে কিছুক্ষণ এটা জ্বলে থাকলো, তারপর PB0 কে নিভাই দিলাম, কিছুক্ষণ নিভে থাকলো, তারপরে কাকে জ্বালাইছে এখানে এসে দেখেন তো, এখানে এসে কাকে জ্বালাইছে, PB1 কে জ্বালাইছি। জ্বালানোর পর আবার কিছুক্ষণ ডিলে ক্রিয়েট করছি। আসলে ডিলে এখানে ক্রিয়েট করিনি, ডিলেটাকে কল করছি, ডিলে ক্রিয়েট করছি নিচে, ঠিক আছে, সেটাকে আমি বারবার কল করতেছি। এরপর PB1টাকে যে জ্বালাইছি ওটাকেও কিন্তু এখানে অফ করে দিলাম, তার মানে PB0 জ্বললো, কিছুক্ষণ জ্বলে থাকলো, PB0 নিভে গেল, কিছুক্ষণ নিভে থাকলো, তারপর PB1 জ্বললো, কিছুক্ষণ জ্বলে থাকলো, PB1 নিভে গেল, কিছুক্ষণ নিভে থাকলো, তারপরে দেখেন PB2 জ্বালানো হয়েছে, ঠিক আছে, PB2 জ্বালানো হয়েছে, তারপর আবার ডিলে কল করা হয়েছে, তারপর সেটাকেও নিভাই দেওয়া হয়েছে, তারপরে PB3 জ্বালানো হয়েছে এবং সেটাকেও নিভাই দেওয়া হয়েছে। লাস্টে একটা জাম্প ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, সবগুলোকে জ্বালানো নিভানোর পরে একটা জাম্প ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, বলছে জাম্প লেভেল 1। লেভেল 1টা কোথায় দেখেন, এই যে এইখানটায় ছিল লেভেল 1টা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জাম্প দিলে কি হবে আর না দিলে কি হবে, কেউ বলতে পারবেন? B1 বাদে অন্য কেউ এটার আনসার। এই জাম্প যদি আমি দেই, এই জাম্প ইনস্ট্রাকশন যদি এখানে রাখি, রাখলে কি হতে পারে, না রাখলে দিলে এটা লুপের মতো থাকবে। ম্যাম লুপের মতো কাজ করতে পারে এখানে। যেমন মানে ধরেন আমি এটা ইউজ করছি, জাম্প ইউজ করছি, তাহলে আউটপুটটা কি হবে, মানে আউটপুটে আমি কি দেখব, চক্রাকারে এলইডি গুলো ঘুরতে থাকবে, একটা একটা করে জ্বলে নিবে এই অবস্থা। আর যদি না দেই, এটা আমি জাস্ট ফুল কোড এভাবে লিখছি অ্যাজ ইট ইজ থাকলো, শুধু একবার কাজ করবে, এগুলো একবার করে জ্বলবে, তারপরে ডিল হবে, তারপরে সবগুলো একবার করে জ্বলতে থাকবে, জ্বলার পরে অফ হয়ে যাবে এরকম। বুঝতে পারিনি বাবা, আরেকবার একটু বলেন। বলছি যে একবার করে জ্বলবে, এখন যে PB1 বা PB0 থেকে PB3 পর্যন্ত একবার করে জ্বলবে, তারপর আর জ্বলবে না। এক্স্যাক্টলি, লোকটাই বুঝতে পারছেন? শুনেন, যদি আমি ওটা সরাই দিই তাহলে কি হবে, PB0 জ্বলবে, কিছুক্ষণ জ্বলে থাকবে, তারপর নিভে যাবে, কিছুক্ষণ নিভে থাকবে, তারপর PB1 জ্বলবে, জ্বলে থাকবে, নিভে যাবে, কিছুক্ষণ নিভে থাকবে, নিভে যাওয়ার পর ঘটনা শেষ, আর কিছু হবে না, ঠিক আছে। কিন্তু যদি আমি আবার জাম্প ইনস্ট্রাকশন দেই তাহলে কি হবে, এই জিনিসটা অন লুপ চলতে থাকবে, মানে PB3 জ্বলার পর PB3 যখন নিভে যাবে তখন আবার PB0 জ্বলবে, বুঝতে পারতেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি প্রোগ্রাম রিসেট না করবেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চক্রাকারে ঘুরতে থাকবে, কারণ বারবার আপনি জাম্প করে কোথায় যেতে বলতেছেন, উপরে যেতে বলতেছেন। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। পোলাপান ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখানে যে জিনিসটা বাকি আছে, ডিলে লুপের কনসেপ্টটা বাকি আছে, এটা শেষ করে দেই। আমরা এখানে ডিলে, এই যে বারবার বলতেছি কল, তাই না, কল ডিলে, ডিলেকে কল করো, তো ডিলেটা তো নিচে তৈরি করে আসছি, কিভাবে তৈরি করে আসছি সেটা দেখেন। আমরা এর আগে যখন লুপ পড়ছি, লুপ পড়ানোর সময় বলছিলাম যে ধরেন আমি লুপ ইনস্ট্রাকশন ইউজ করব, একটা লুপ আমি 25 বার ঘোরাবো, ম্যাম CX এর মধ্যে, CX মানে আমি CX এর মধ্যে, হ্যাঁ, মানে 25 পাঠালে সেটা CL এই যাবে, কিন্তু ওভারঅল লুপের জন্য CX রেজিস্টারটা ইউজ করা হয়। তার মানে আমি CX এর ম্যাক্সিমাম কত ভ্যালু রাখতে পারি? ম্যাম FFFF FFFF মানে যদি আমি ডেসিমাল
তাই না? 65,536। 536 হ্যাঁ, 65,536 হেক্সাডেসিমালে বললে FFFH, আর যদি বাইনারিতে বলি তাহলে 16টা 1, তাই না? এর থেকে বেশি তো আমি CX এ লোড করতে পারি না। এখন দেখেন আমরা বলতেছি মুভ CX কমা, এর মধ্যে আমরা 16টা 1 লোড করছি বা 65,536 লোড করছি, তার মানে লুপটা কতবার ঘুরবে? লুপটাকে কতবার ঘোরাতে চাচ্ছি? 65,536 বার ঘোরাতে চাচ্ছি, তাই না? এখন তারপরে এরপরে আরেকটা লেভেল ক্রিয়েট করছি আমি, সেই লেভেলের মধ্যে অনেকগুলো নব ইনস্ট্রাকশন রাখছি। এটা আমি 4টা রাখছি বলে আপনাকেও 4টা রাখতে হবে এর কোনো মানে ইয়া নাই, ফার্স্টে 6টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার কাজ মেইনলি যেটা, নব অপারেশনের ফুল ফর্ম হচ্ছে নো অপারেশন, মানে এখানে কোনো অপারেশন হয় না, জাস্ট আমাদের ডিলে হয়। ডিলে তৈরি করার জন্যই নো অপারেশনটা ইউজ করা হয়। তো প্রত্যেকটা নো অপারেশন ইনস্ট্রাকশনে 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম ডিলে হয়, ঠিক আছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন 8086 সাধারণত এটার দুইটা ভ্যারিয়েশন আছে। এটা ক্লক ফ্রিকোয়েন্সি জেনারেলি 5 মেগাহার্টজ, কিছু কিছু ক্ষেত্রে ইন্টেল এরকম বানাইছে 8 মেগাহার্টজ এর বানাইছে। তো এই যে 5 মেগাহার্টজ যদি হয় ক্লক ফ্রিকোয়েন্সি, তাহলে ক্লক সাইকেল টাইম যেটা, হ্যাঁ, ক্লক সাইকেল টাইম এটা কত হয়? 1/5 মেগাহার্টজ হয়, ঠিক আছে? 1/5 মেগাহার্টজ হয়। তো তাহলে সেই অনুযায়ী ক্লক সাইকেল টাইম যত আসে আপনারা বের করবেন যে ক্লক সাইকেল টাইম কত। তাহলে এটার জন্য প্রত্যেকটা নপ ইনস্ট্রাকশনের জন্য, হ্যাঁ, এই নপ ইনস্ট্রাকশনের জন্য 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম দিলে হবে। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্লক সাইকেল পরিমাণ টাইম, যদি 5 মেগাহার্টজ এর প্রসেসর হয় সেক্ষেত্রে বলতেছি। তাইলে একটা ইনস্ট্রাকশন একটা নপের জন্য 3 ইনটু এত সেকেন্ড, ঠিক আছে? এখন যদি 4টা নপ ইনস্ট্রাকশন হয় তাহলে তত 4 ইনটু 3 ইনটু এত। আর এই লুপটা কতবার ঘুরবে? লুপটা কতবার ঘুরবে বলেন? 65,536। মানে কি বলতে চাচ্ছি, প্রথমে CX এ 65,536 লোড হলো, এরপর 4 বার নপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, তারপর আমরা বলতেছি লুপ টাইমার 1, তার মানে এই লুপটা ঘুরে কোথায় যাবে? এই টাইমার 1 এ যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কতবার ঘুরে টাইমার 1 এ যাবে? আমি যে ওকে বলতেছি লুপ টাইমার 1, এটা কতবার ঘুরে টাইমার 1 এ যাবে? 4 বার। অসীম বার যাবে? 4 বার ম্যাম। না ম্যাম, মানে ওই সংখ্যাটা মানে পরে CX এর ভিতর যত লোড আছে ততবার 65,536 বার ঘুরে যাবে। প্রথমবার 4 বার নপ ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, তারপর লুপটা ঘুরে টাইমার 1 এ গেল, তাহলে 65,536 থেকে 65,535 হলো। সেকেন্ড টাইম ঘুরে গেল, 65,534 হলো। এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় CX 0 হয়ে যাবে, তখন কিন্তু এই লুপ ব্রেক করবে, তখন কিন্তু এটা ঘুরে আর উপরে যাবে না। আমরা এগুলো পড়ে আসছি আগে, তাই না? তো তখন কি করবে? পরবর্তী ইনস্ট্রাকশনে চলে আসবে। তো আমি বলতে চাচ্ছি যে একটা সিঙ্গেল নপ ইনস্ট্রাকশনের জন্য 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম লাগে। যদি 5 মেগাহার্টজ এর ইয়া হয় তাহলে 1/5 ইনটু 10 টু দি পাওয়ার 6, আর প্রত্যেকটার জন্য এরকম এরকম একটা ক্লক সাইকেল টাইম ইনটু 3, তাহলে 4টা নপ ইনস্ট্রাকশনের জন্য ইনটু 4। আর এই কাজটা হবে কতবার? 65,536 বার। তাহলে সে অনুযায়ী গুণন দেন এখানে 65,536। তো আপনারা মোটামুটি টাইমের একটা অ্যাপ্রক্সিমেট ধারণা পাবেন যে এখানে কতটুকু সময় যাবে, ঠিক আছে? যদি সময় বের করতে চান বা এটাকে কমাতে বাড়াতে চাইলে নপ ইনস্ট্রাকশন কমাতে বাড়াতে পারেন। যদি টাইম বেশি বাড়াতে চান সেক্ষেত্রে যেটা ভালো বুদ্ধি, যে আমি টাইম 2 গুণ 3 গুণ বা আরো বেশি করতে চাই, সেক্ষেত্রে নপ ইনস্ট্রাকশন এটাও একটা ওয়ে হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি ওয়ে হতে পারে, কারণ মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু বেশি টাইম বাড়াতে চাইলে, এট টাইম বেশি টাইম বাড়াতে চাইলে সেক্ষেত্রে নেস্টেড লুপ ইউজ করা যেতে পারে। এটা বলার কারণ হচ্ছে আপনি কিন্তু বেশি লোড করতে পারবেন না, বাট যদি নেস্টেড লুপ ইউজ করেন, মানে একটা লুপের ভিতর আরেকটা লুপ রাখেন, তখন আপনি মাল্টিপল লুপ একসাথে ঘোরাতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে টাইমটা ফাস্ট বাড়ানো যায়। ইদার যদি সেটা না চান তাহলে নপ ইনস্ট্রাকশন বেশি ইউজ করতে পারেন। এখন
দেখেন এখানে কি হচ্ছে, যখন আমরা যে কল ডিলে বলতেছি, মনে করেন প্রথম এলইডিটা জ্বললো, আউট ইনস্ট্রাকশন পাঠালাম, তাহলে জ্বলে গেল। আউট ইনস্ট্রাকশনের পরেই কিন্তু এটা জ্বলবে, এই ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পর কিন্তু কিছু জ্বলবে না, যখন সেটা পোর্ট বি তে চলে যাবে তখন জ্বলবে। এখন কল ডিলে বলতেছি, তাহলে এই ডিলে লুপটা কল হলো, তার মানে এখানে প্রোগ্রাম কন্ট্রোল চলে আসলো, চলে এসে টোটাল জিনিসটাকে এক্সিকিউট করলো। যখন লুপটা ৬৫,৫৩৬ বার ঘুরে গেল, একটা টাইম ডিলে তৈরি হলো, ঠিক আছে, একটা টাইম ডিলে তৈরি হলো, তখন এই ৬৫,৫৩৬ বার ঘোরা শেষে এই লুপটা ব্রেক করে দিল। ব্রেক করে দেওয়ার পর এখানে আসতেছে কি রিটার্ন ইনস্ট্রাকশন। রিটার্ন, খেয়াল রাখবেন বিভিন্ন জায়গায় দেখবেন কল এবং রিটার্ন এই দুটো ইনস্ট্রাকশন একসাথে ইউজ হয়। যেখানে কল ইউজ করা হয় সেখানে রিটার্ন ইউজ করা হয়। উপরে দেখেন আমরা বলছি না কল ডিলে, যতবার ডিলে কল করছি বলছি কল ডিলে, এটা ইউজ করছি, এটার সাথে আসলে রিটার্নটা কাজ করে। যখন আমি বলতেছি কল ডিলে, সে ডিলে লুপে যাচ্ছে, ডিলে লুপে যে ডিলে লুপটা এক্সিকিউট করে তারপরে তাকে কি করতে হবে, ডিলে লুপটা এক্সিকিউশন যখন শেষ, এই যে লুপ ৬৫,৫৩৬ বার ঘোরানো শেষ, সে রিটার্ন করবে কোথায়, কোথায় রিটার্ন করবে, তার যেখানে ইচ্ছে সেখানে রিটার্ন করবে না ম্যাম, যেখান থেকে আসছিল ওইখানে, মানে যেখানে ডিলেটা কল হয়েছিল যে লাইনে, ওই লাইনে ফিরে যাবে আর কি। তাহলে ডিলে কল হয়েছিল এখান থেকে, তাই না, এই লাইনটা এক্সিকিউশন, এই লাইনটা এক্সিকিউশনের জন্য গেছিল হচ্ছে ডিলেতে। যখন এই লাইনটা এক্সিকিউট হয়ে গেল ফোকাস, তখন পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেট কত, এই ইনস্ট্রাকশনের অফসেটটা আইপি তে স্টোর হবে। ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারের কাজ কি, পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেটটা হোল্ড করা, তাই না। যখন এটা এক্সিকিউট হয়ে গেল, পরবর্তী কাজ কি, এই লাইন থেকে শুরু করা। এটা এক্সিকিউট হয়ে গেলে তো সে তার উপর থেকে শুরু করবে না, নিচ থেকে শুরু করবে না, সে করবে কি ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশন থেকে। যদি এটা এক্সিকিউট হয়ে যায় তাহলে ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশন থেকে শুরু করবে। এখন তাহলে তাকে যে রিটার্ন করতে হবে, সে রিটার্ন কি যার মন চায় যেখানে সেখান থেকে রিটার্ন করবে। একজন বললো যে ম্যাম যেখান থেকে যাবে সেখান থেকে রিটার্ন করবে, আচ্ছা গেল এখান থেকে কল ডিলে থেকে গেল, তাহলে এখানে সে রিটার্ন করবে পরবর্তী ইনস্ট্রাকশন থেকে, কারণ আগ পর্যন্ত সে এক্সিকিউট করে আসতেছে। প্রশ্ন হচ্ছে কিভাবে, কিভাবে রিটার্ন করবে, সে কিভাবে বুঝবে ম্যাম যে আমাকে এখানে ওই অফসেটটা ম্যাম ওই অফসেটটাও স্ট্যাকে রেখে আসবে, তারপর ওই মানে স্ট্যাকের ওই অফসেট থেকে আবার শুরু করবে। এক্স্যাক্টলি, স্ট্যাকে রেখে আসবে, সেই অ্যাড্রেস থেকে শুরু করবে, তাই না। মানে যখন আমরা কল ইনস্ট্রাকশন ইউজ করব, যতবার পোলাপান, হ্যাঁ, যতবার আমরা কল ইনস্ট্রাকশন ইউজ করবো, এই যে কল ডিলে, তাহলে ডিলেতে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে সে কি করবে, তার কাছে ইমিডিয়েট পরবর্তী ইনস্ট্রাকশনের যে অফসেট, সেটা যেটা আইপি তে ছিল, আইপির ভ্যালুটা ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারের কাজ কিন্তু আমরা পড়ছি, এটা কোড সেগমেন্টের অফসেট হোল্ড করে। তাহলে ইমিডিয়েট যে অফসেটটা, সেটা হচ্ছে এটা যখন এক্সিকিউট হবে পরের ইনস্ট্রাকশন অফসেটটা আইপি তে থাকবে, সেটাকে সে স্ট্যাকে রেখে যায়, যাতে সে যখন ফিরবে সে যেন ঠিকঠাক মতো ফিরতে পারে, র্যান্ডম জায়গায় যেন তাকে না ফিরতে হয়। তো যখন এই যে রিটার্ন করবে, সে রিটার্ন করলে তো তাকে এখানেই রিটার্ন করতে হবে, তখন এই আরইটি ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যখন আরইটি ইনস্ট্রাকশন প্রসেসর পায়, সে স্ট্যাক থেকে কি করবে, ওই অফসেটের ভ্যালুটা নিয়ে আসবে, ওই অফসেটের ভ্যালুটা নিয়ে এসে তারপরে সে কি করবে, ওই অ্যাড্রেসে সে ব্যাক করবে, তাহলে তার ভুল হবে না, সে উপরে নিচে চলে যাবে না। ক্লিয়ার বিষয়টা পোলাপান? জি ম্যাম। তাহলে পারবো এরকম কিছু আসলে? জি ম্যাম, পারা যাবে। সেগমেন্ট ধরতেছি না, তাহলে 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর ধরতেছি না 7 সেগমেন্টে। কালকে ক্লাস আছে না? কালকে বি সেকশনের সাথে কয়টা ক্লাস? জি ম্যাম। মেজবা কয়টা ক্লাস? স্বাধীন আছে কোথায়? কালকে বিসি একটা সময় একসাথে বের করা যায়? আরমানের সাথে কথা বলা, হ্যাঁ, আমার সাথে কথা বলে বিসি মানে একটা সময় বের করেন একসাথে, তাহলে একসাথে ক্লাসটা নিয়ে নেব, যেহেতু একই সাথে আসেন আপনারা, ঠিক আছে। এই সেকশন ওরা একটু আলাদা, ওদের অন্য জিনিস পড়তেছে,
বাট আপনারা দুটো সেকশন একসাথে আছেন, তাহলে একসাথে একটা সময় বের করে আমাকে আজকের মধ্যে জানাবেন, রাতে না, ঠিক আছে? রোজার মধ্যে রাতে ক্লাস নেওয়ার সমস্যা হয়ে যায়, পসিবল হলে 11টা বা 11:45 এরকম সময় হলে ভালো হয় আমার জন্য। ঠিক আছে, চেষ্টা করতেছি।